হ্যালো স্টুডেন্টস। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট দিন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম অর মেকানিজম ফর দি ব্লাড প্রেশার রেগুলেশন। তো এই সিস্টেমের অপারেট করার জন্য যে অ্যাপারেটাসটা লাগে, যে অ্যাপারেটাসটা আছে সেটা কি, সেটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, যেটাকে আমরা জেজিএ বলি, তাই তো? এবং এর জন্য যে সমস্ত খিলাড়ি রয়েছে এখানে, তার মধ্যে যে প্রথম খিলাড়ি তার নাম কি, রেনিন। এবং রেনিনের সাথে ব্লাড প্রেশারের যে বিশেষ সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে? তো সেটা বোঝাবার জন্য আমরা এরকম একটা ডায়াগ্রাম নিয়ে নিয়েছি, পুরো বিষয়টা নিয়ে ডিসকাশন করব। তো প্রথম একটা সিনারিও নিয়ে নিচ্ছি যে ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউম ডিক্রিজ হয়েছে ডিউ টু এনি রিজন। হতে পারে সেটা ডিউ টু ব্লাড লস, হতে পারে সিভিয়ার ডায়রিয়া ভমিটিং, হতে পারে বিকজ অফ বার্ন। তো সেক্ষেত্রে ব্লাড ভলিউম ডিক্রিজ হয়েছে অ্যান্ড অলসো ব্লাড প্রেশার রিডিউস হয়েছে। তো যদি ব্লাড ভলিউম রিডিউস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না, আমাদের যে নেফ্রনের মধ্যে যে ব্লাড সাপ্লাই রয়েছে অর্থাৎ অ্যাফারেন্ট আর্টেরিওল, সেই অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে আমরা ডেফিনেটলি ব্লাড ভলিউম কম পাবো, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড কম যাবে গ্লোমেরুলাসে। আর তার জন্য কি হবে, অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে ব্লাড প্রেশারটা রিডিউস হয়ে যাবে। এবার লাস্ট ভিডিওতে আমরা কি কথা বলেছি, যে ব্লাড প্রেশার মাপার জন্য আমাদের বডিতে কিছু ডিভাইস দেওয়া আছে, যাদের আমরা ব্যারো রিসেপ্টর বলি। এবং সেই ব্যারো রিসেপ্টরগুলো আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম, ক্যারোটিড সাইনাস, অ্যাওর্টিক আর্চ, আর তার সাথে সাথে বলেছিলাম অ্যাফারেন্ট আর্টেরিওলে পাই, অর্থাৎ স্মুথ মাসেলে পাওয়া যায় এই সমস্ত জায়গায়। তাহলে ডেফিনেটলি আজকের বিষয়ের মধ্যে চলে এলো কি, অ্যাফারেন্ট আর্টেরিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলের যে স্মুথ মাসেল রয়েছে, সেই স্মুথ মাসেলের মধ্যে আমরা সেই স্পেশাল সেলস পাই, যাদেরকে আমরা জেজি সেল বলি বা জাক্সটাগ্লোমেরুলার সেল। আর এদের সেই স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে, সেই স্পেশাল প্রপার্টি যেটা ব্লাড প্রেশার মেজার করতে পারে। তো যথারীতি ব্লাড প্রেশার অ্যাফারেন্ট আর্টেরিওলে কমে গেছে, যেটা বললাম ডিউ টু ডিক্রিজ ব্লাড ভলিউম অর ব্লাড প্রেশার। তো সেক্ষেত্রে কি হলো, তখন সেই জেজি সেল থেকে, অ্যাফারেন্ট আর্টেরিওলের জেজি সেল থেকে কি সিক্রেট হয় না, রেনিন সিক্রেট হয়। ঠিক আছে, এটা গেল ফার্স্ট স্টেপ। বিপি কম হলে রেনিন সিক্রেশন হওয়ার এটা হলো ফার্স্ট স্টেপ। এরপরে কি হলো, এরপরে সেই অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড কোথায় এলো, গ্লোমেরুলাসে এলো। গ্লোমেরুলাস থেকে তারপরে কি হলো, ফিল্টার হয়ে কোথায় আসবে, আমরা জানি যে বাউম্যান ক্যাপসুলে আসবে। বাউম্যান ক্যাপসুলে তাহলে কি জমা হবে, ফিল্ট্রেটটা জমা হবে। এবার যদি ব্লাড ভলিউম কম আসে গ্লোমেরুলাসে, তাহলে ডেফিনেটলি আমরা জিএফআর কম পাবো। যদি ব্লাড ভলিউমই কম হয় গ্লোমেরুলাসে, তাহলে সেক্ষেত্রে ফিল্টারও কম হবে, ফিল্ট্রেশনও কম হবে, অর্থাৎ জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন যে রেট, সেটা রিডিউস হবে। তাহলে সেটা যদি হয়, তাহলে আমাদের যে বাউম্যান ক্যাপসুল রয়েছে, সেই বাউম্যান ক্যাপসুলের মধ্যে কি হয়ে যাবে, ফিল্ট্রেটের ভলিউম কম হওয়ার জন্য ডেফিনেটলি সেইটা বাউম্যান ক্যাপসুল থেকে যখন পিসিটিকে ক্রস করবে, যেটা ভালো করে বোঝার আছে, বাউম্যান ক্যাপসুল থেকে যখন পিসিটি দিয়ে ক্রস করবে, থ্রু পিসিটি দিয়ে যখন ক্রস করবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল দিয়ে, তাহলে তখন সেটা খুব স্পিডে ক্রস করবে না স্লোলি ক্রস করবে। তো ডেফিনেটলি যদি বাউম্যান ক্যাপসুলের মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কম হয়, অর্থাৎ বাউম্যান ক্যাপসুলে ফিল্ট্রেট কম জমা হয়েছে, তাহলে তার হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনসাইড দি বাউম্যান ক্যাপসুল সেটা কি হয়ে যাবে, লো হবে। তাহলে ডেফিনেটলি সেই ফ্লুইডটা যখন পিসিটিকে ক্রস করবে তখন স্লোলি ক্রস করবে। আর স্লোলি যদি ক্রস করে তাহলে কি হবে না, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে পিসিটিতে যে সমস্ত লাইনিংয়ে যে সমস্ত সেলগুলো আছে, সেই সেলদের কি আছে, একটা স্পেশাল প্রপার্টি কি না, তারা সমস্ত রিঅ্যাবজর্পশন করতে পারে, তাই না? এই ফিল্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালকে কি করতে পারে, আমাদের এই সেলগুলো রিঅ্যাবজর্ব করতে পারে। এবং এইখানে এই যে সেলসগুলো রয়েছে, এই সেলগুলো হচ্ছে দে আর সোডিয়াম লাভিং সেল। তাহলে সোডিয়াম লাভিং সেল যখন, এরা হচ্ছে সুযোগ যত পাবে তত হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্ব করার এরা চেষ্টায় থাকবে। তাহলে এখন যদি ফিল্ট্রেট যদি এখান থেকে স্লোলি ক্রস করে, তাহলে এই সমস্ত সেলসের কি হবে, দে আর গেটিং লেস টাইম টু রিঅ্যাবজর্ব অর মোর টাইম টু রিঅ্যাবজর্ব সোডিয়াম। না, ডেফিনেটলি মোর টাইম টু রিঅ্যাবজর্ব সোডিয়াম, কারণ স্লোলি পাস করছে, তো তাদের কাছে সেই সুযোগটা হয়ে গেল না যে সে স্লোলি পাস করছে, তো আমি বেশি সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে নিই। তাহলে সোডিয়াম যদি বেশি পরিমাণে রিঅ্যাবজর্ব হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে, সোডিয়াম বেশি, এখানে ভুল ডিরেকশন আছে, এখানে সোডিয়াম কি হবে, সোডিয়াম বেশি পরিমাণে রিঅ্যাবজর্ব হবে, তাই না? সোডিয়াম যদি বেশি পরিমাণে রিঅ্যাবজর্ব হয়, তাহলে কি হবে, এই ফিল্ট্রেটটা যখন ডিস্টাল নেফ্রনে পৌঁছাবে, তাহলে ডিস্টাল নেফ্রনে কি হবে, সোডিয়ামের কনসেন্ট্রেশন কি হয়েছে, লেস হয়ে গেছে, কারণ বেশি বেশি রিঅ্যাবজর্ব হয়ে গেছে ফ্রম দি পিসিটি। এইবার এই ডিস্টাল নেফ্রনে আর একটা স্পেশাল আমরা একটা সেলস পাই, সেটা কি, তার নাম হচ্ছে ম্যাকুলা ডেন্সা।
তো আমরা জেজি সেলের একটা ক্যারেক্টার কি দেখলাম না, জেজি সেলের ক্যারেক্টার দেখলাম দে আর ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস। কিন্তু সেই জায়গায় ম্যাকুলা ডেন্সা কি করে না, ম্যাকুলা ডেন্সা হচ্ছে সোডিয়াম সেন্সিটিভ সেল, অর্থাৎ ডিস্টাল নেফ্রন দিয়ে কতটা সোডিয়াম পাস করছে এটা ম্যাকুলা ডেন্সা কিন্তু মেজার করতে পারে। তাহলে ম্যাকুলা ডেন্সা যখন মেজার করবে যে সোডিয়াম কম পাস করছে, ম্যাকুলা ডেন্সা কিন্তু সেই ইনফরমেশনটা পাঠিয়ে দেবে থ্রু লেসিস সেল জেজি সেলকে। এবার জেজি সেলকে যখন ইনফরমেশন পাঠাবে, জেজি সেল তখন কি করবে, আরো বেশি পরিমাণে রেনিন সিক্রেশন শুরু করবে। বোঝা গেল? তাহলে আমরা দুটো মেকানিজম যে দেখলাম, এই দুটো হচ্ছে ইন্ট্রারেনাল মেকানিজম, যেটা কিডনির মধ্যে ঘটছে। ইন্ট্রারেনাল মেকানিজম একটা হচ্ছে ব্লাড প্রেশারকে মেজার করার মাধ্যমে রেনিন সিক্রেশন হলো থ্রু জেজি সেল। আরেকটা দেখলাম যে ম্যাকুলা ডেন্সা যারা হচ্ছে সোডিয়াম সেন্সিটিভ সেল, তারা সোডিয়ামের কনসেন্ট্রেশনটাকে রিড করে কি করলো না, ইনফরমেশন পাঠিয়ে দিল জেজি সেলের কাছে, আবার রেনিন সিক্রেশন বাড়লো। তাহলে দুটো প্রসেস বোঝা গেল ব্লাড প্রেশার ডিক্রিজ হওয়ার জন্য ঘটলো। এবার থার্ড মেকানিজম যেটা, সেটা হচ্ছে এক্সট্রা রেনাল মেকানিজম, অর্থাৎ সেটা কিডনির বাইরে। কিরকম? আমরা আগের ভিডিওতে করেছিলাম যে সেই ব্যারো রিসেপ্টর আমাদের আরেকটাও লোকেশন পেয়েছিলাম, সেটা কোথায় না, আমাদের ক্যারোটিড সাইনাসের যে স্মুথ মাসেল লেয়ার রয়েছে সেখানেও আমরা ব্যারো রিসেপ্টর পাই। তো ডেফিনেটলি বিপি যদি বডির ডিক্রিজ হয়, তাহলে আমাদের যে ক্যারোটিড সাইনাসের ব্যারো রিসেপ্টর সেটাকে রিড করে নেবে, মেজার করে নেবে। আর সেইটা মেজার করার পর এই ব্যারো রিসেপ্টরগুলো তো আমাদের একদম মেডুলার সাথে, কার্ডিওভাস্কুলার সেন্টারের সাথে অলওয়েজ একদম কানেক্টেড থাকে। তাহলে এই সমস্ত ব্যারো রিসেপ্টর কি করবে, এই ইনফরমেশনটা কোথায় পাঠিয়ে দেবে না, মেডুলাতে পাঠিয়ে দেবে। এবং মেডুলার কোথায় পাঠাবে আমরা বলেছিলাম, এনটিএস এ পাঠাবে, নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস, লাস্ট ভিডিওতে বলা আছে। এবার এনটিএস তখন কি করবে, এনটিএস যখন ইনফরমেশনটা পাবে যে ব্লাড প্রেশার ডিক্রিজ হয়ে গেছে, ও কি করবে, ও ভিএমসি কে স্টিমুলেট করবে, ভিএমসি কে পজিটিভ ইনফরমেশন দেবে, অর্থাৎ ভাসোমোটর সেন্টারকে। ভাসোমোটর সেন্টার যখন স্টিমুলেট হবে, ভিএমসি যখন স্টিমুলেট হবে, তখন আমরা জানি যে ভিএমসি কি করে, থ্রু সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের মাধ্যমে কি হয়, বডির বিভিন্ন পার্টের সাথে কানেক্টেড থাকে। তো আমরা এরকমই একটা পাথওয়ে এরকম নিলাম এখানে, যে ভাসোমোটর সেন্টার তখন কি করবে, থ্রু ডিসেন্ডিং ট্র্যাক এন্ড তারপরে হচ্ছে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার এন্ড পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে কোথায় রিচ করবে না, রিচ করবে হচ্ছে জেজি সেলে। অর্থাৎ জেজি সেলে কিন্তু আমাদের এই পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবারের যে নার্ভ এন্ডিং রয়েছে, সেটা কিন্তু আমাদের জেজি সেলে রয়েছে। এবার জেজি সেলের ওখানে, জেজি সেলের এই যে সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং, সেই সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে কি সিক্রেট হয় না, সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে নর অ্যাড্রিনালিন সিক্রেট হয়। এবং এই জেজি সেলে এক ধরনের স্পেশাল রিসেপ্টর থাকে, যেটাকে আমরা কি বলি, বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। এই সেই বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, অর্থাৎ আমরা যখন হাইপারটেনশনে অনেক সময় দেখি যে বিটা ব্লকার ইউজ করা হয় ব্লাড প্রেশার রিডিউস করার জন্য, ঠিক আছে? তো সেই রিসেপ্টর কি করে, সেই ড্রাগ কি করে না, এই বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে দেয়, যাতে নর অ্যাড্রিনালিন কাজ না করতে পারে, অর্থাৎ এর সাথে বাইন্ড না করতে পারে, ঠিক আছে? তাহলে সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে কি বেরোলো, সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে বেরোলো নর অ্যাড্রিনালিন। আর নর অ্যাড্রিনালিন যখন বাইন্ড করে উইথ দি বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, তখন কি করে, এগেন জেজি সেল থেকে আরো বেশি রেনিন সিক্রেশন হয়। তাহলে তিনটে মেকানিজম দেখলাম, দুটো ইন্ট্রারেনাল, একটা এক্সট্রা রেনাল মেকানিজম দেখলাম থ্রু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? তাহলে আলটিমেট এই সমস্ত প্রসেসের দ্বারা কি ইনক্রিজ হলো, রেনিন ইনক্রিজ হলো। তাহলে এবার রেনিন করবেটা কি, ইনক্রিজ করে ডেফিনেটলি বিপি বাড়াতে হেল্প করবে। তাহলে রেনিন কি করে, রেনিন যখন সিক্রেট হলো ফ্রম দি জেজি সেল, সেই রেনিন এবার ইফারেন্ট আর্টেরিওল দিয়ে আবার সার্কুলেশনে চলে এলো, ঠিক আছে, সিস্টেমিক সার্কুলেশনে চলে এলো। এবং তারপরে কি করে, এই রেনিনের ফাংশন কি না, আমাদের লিভার থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, যার নাম কি, যার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এবং অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। রেনিন কি করে, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাক্টিভ করতে হেল্প করে। কিভাবে অ্যাক্টিভ করবে না, রেনিন করবে কি, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে। অ্যাঞ্জিওটেনসিন 1 কি করবে, অ্যাঞ্জিওটেনসিন 1 থ্রু পালমোনারি সার্কুলেশন কোথায় পৌঁছাবে, লাংসে চলে যাবে। এবং লাংসের মধ্যে যে পালমোনারি ক্যাপিলারিজ রয়েছে, সেই পালমোনারি ক্যাপিলারিজের যে এন্ডোথেলিয়াম লেয়ার, পালমোনারি ক্যাপিলারিজের যে এন্ডোথেলিয়াম লেয়ার রয়েছে, এই এন্ডোথেলিয়াম লেয়ারে এক ধরনের বিশেষ এনজাইম থাকে, যার নাম কি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, অর্থাৎ এসিই। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম কি করে, এই অ্যাঞ্জিওটেনসিন 1 কে কনভার্ট করে দেয় অ্যাঞ্জিওটেনসিন 2 তে। এবং এই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে এই সিস্টেমের দ্বিতীয় খিলাড়ি। আমি প্রথম খিলাড়ি হিসেবে রেনিনের কথা বলেছিলাম, এ হচ্ছে সেকেন্ড খিলাড়ি অ্যাঞ্জিওটেনসিন 2, যে ব্লাড প্রেশারকে ইনক্রিজ করতে হেল্প করবে। এবার এই অ্যাঞ্জিওটেনসিন, এই যে এসিই, আমরা এরকম এসিই ব্লকার হিসেবে অনেক ড্রাগ করে থাকি, যেগুলো হচ্ছে এই এসিই কে ব্লক করে, অর্থাৎ
কি হয় না অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হতে দেয় না। কোথায় ইউজ হবে তাহলে? ডেফিনেটলি হাইপারটেনশনে ইউজ করা। তাহলে হাইপারটেনশনে যদি আমি এসি কে ব্লক করে দিতে পারি তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 হবে না, তাহলে ব্লাড প্রেশার বাড়তে পারবে না, ব্লাড প্রেশার কমাতে হেল্প করবে। তাহলে এখানে আমরা দুটো এরকম ড্রাগসের কথা মানে এই জায়গায় পড়তে গিয়ে দুটো ড্রাগসের কথা এলো। তো একটা হচ্ছে বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টর ব্লকার, আর একটা হলো এসি ব্লকার, তাই না? তো যাই হোক, তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 এবার ব্লাড প্রেশারকে ইনক্রিজ করতে হেল্প করবে। কিন্তু এই কথাটা শুধু তো এরকম ভাবে বলে দিলে হবে না যে অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লাড প্রেশার ইনক্রিজ করতে হেল্প করে। ডেফিনেটলি কিভাবে করে সেটা আমাদের জানতে হবে, এবং সেটার জন্য অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাছে বেশ কিছু এরকম প্রসেস আছে, বেশ কিছু এরকম পাথওয়ে আছে যার দ্বারা ও কিন্তু ব্লাড প্রেশার মেজার করতে পারে। এবং সেটাও কিভাবে করে আমরা পার্ট 2 তে সেটা দেখব। আপাতত পার্ট 1 এ আমরা শুধু দেখলাম যে কিভাবে রেনিন সিক্রেশন হয় ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউম ডিক্রিজ হলে, এবং কিভাবে রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাক্টিভ করে এবং ফাইনালি অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়। এবং সেটাকে আমি এখানে শর্টে এরকম ভাবে লিখে দিয়েছি একটা, যে ব্লাড ভলিউম আর ব্লাড প্রেশার ডিক্রিজ হলো এবং তার ফলে এই যে ব্লাড ফ্লো ডিক্রিজ হলো কোথায় না অ্যাফারেন্ট আর্টেরিওলে। অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে ব্লাড ফ্লো ডিক্রিজ হলো এবং তার জন্য রেনিন সিক্রেশন বাড়লো থ্রু দি জেজি সেল। জিএফআর ডিক্রিজ হলো এবং তার জন্য কি হলো আমরা বলেছি ডিস্টাল নেফ্রনে সোডিয়াম কম পৌঁছাচ্ছে এবং তার জন্য ম্যাকুলা ডেন্সা অ্যাক্টিভেটেড হলো এবং ম্যাকুলা ডেন্সা থেকে জেজি সেল ইনফরমেশন গেল, এগেন রেনিন সিক্রেশন বাড়লো। এবং থার্ড প্রসেস যেটা আমরা এক্সট্রারেনাল বললাম সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সেই সিম্প্যাথেটিক স্টিমুলেশন থ্রু ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, সেই সিম্প্যাথেটিক স্টিমুলেশন ফ্রম দি ভিএমসি মেডালার, সেখান থেকে আবার সেই ইনফরমেশন থ্রু সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার চলে এলো কোথায় জেজি সেলে, এবং সেখান থেকে সিক্রেশন আবার বাড়লো রেনিনের, এবং আলটিমেটলি রেনিন কি করলো আমরা বললাম অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হলো। এবং কনভার্ট হলো বলতে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 and 2 হলো, এবং অ্যাঞ্জিওটেনসিন 2 এর পরের ভিডিওতে আমরা দেখব বললাম কিভাবে বিপি ইনক্রিজ করতে হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ।